পাতার ভাঁজে লুকিয়ে আছে সে যে প্রাণীর কথা, যত্ন ভরে খুঁজে খুঁজে তোমায় নিতে হবে বুঝে, ভেঙে দিতে হবে যে তার নীরব ব্যাকুলতা, আমার লজ্জাবতী লতা। লজ্জাবতী গাছ দেখেনি এমন মানুষ কে আছে? হাতের অল্প একটু স্পর্শে পাতাগুলো নিজেদের গুটিয়ে নেয়। বাংলাদেশের বনে বাদারে আরও এক ধরনের গাছ দেখা যায়, যার নাম বন চাড়াল। ছন্দের তালে তালে এই গাছের ছোট্ট পাতাগুলো মনের সুখে আনন্দ নৃত্য করে, তাই তো ইংরেজিতে এদের বলে ডান্সিং প্ল্যান্ট। তবে কি লজ্জাবতী গাছের অনুভূতি আছে এবং বনচাড়ালে রয়েছে শব্দ শোনার উপযোগী কোনো বিশেষ ইন্দ্রিয়? গাছেরা কি মানুষের মতো উত্তেজনায় সাড়া দেয়, আনন্দে উৎফুল্ল হয়, আঘাত পেলে ব্যথা অনুভব করে? বিষ প্রয়োগে গাছেরা কি মৃত্যুবরণ করে? 20 শতকের শুরুতে ঠিক এভাবেই ভেবেছিলেন বাংলাদেশের একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানীর নাম জগদীশ চন্দ্র বসু। জগদীশচন্দ্র বসুর জন্ম 1858 সালের 30শে নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহ শহরে। তবে তার পৈতৃক নিবাস ছিল ঐতিহ্যবাহী বিক্রমপুরের রাড়ীখাল গ্রামে। জগদীশ বসুর বাবা ভগবান চন্দ্র বসু এবং মা বামা সুন্দরী দেবী। ভগবান চন্দ্র বসু ছিলেন রাড়ীখালের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারের সন্তান। প্রথম জীবনে তিনি চাকরি নেন ময়মনসিংহের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক হিসেবে। পরে তিনি যোগ দেন ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে। ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করলেও ভগবান চন্দ্র বসু ছিলেন সম্পূর্ণ ভিন্ন রকমের মানুষ। এটা খুব একটা তাৎপর্যপূর্ণ বিষয় যে ভগবানচন্দ্র কিন্তু অন্য ধরনের মানুষ ছিলেন। ওই যে যারা কর্মচারী, রাজকর্মচারী এবং ব্রিটিশের সহযোগী, উনি ওই ধরনের মানুষ ছিলেন না। আমরা তার জীবনীর দিকে যে তাকাই সংক্ষিপ্তভাবে দেখব যে তিনি সকল সময়ই একটা দেশপ্রেমিক অবস্থানে ছিলেন। অর্থাৎ যেমন দেখা যায় যে যখন এখানে প্রথম কল এলো কাপড়ের কল, তখন তিনি সেখানে বিনিয়োগ করলেন। তিনি আসামে চায়ের বাগান করলেন, স্বদেশি চায়ের বাগান। তিনি যখন ফরিদপুরে আছেন তখন সেখানে লোনের, কৃষকদের জন্য ঋণের বন্দোবস্ত করলেন সেই সময়, এত আগে। তারপরে তিনি আবার টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করলেন। এই যে সমস্ত কাজগুলো করছেন, এই উদ্যোগগুলো নিচ্ছেন, এর মধ্যে তিনি যে অন্য রকমের মানুষ সেইটা প্রমাণ হচ্ছে। ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে ভগবান চন্দ্র বসু যোগ দেন ফরিদপুরে। বাবার চাকরির সুবাদে ফরিদপুরে শুরু হয় জগদীশ চন্দ্র বসুর বাল্যজীবন। তার শিক্ষা জীবনের শুরুও এখানেই। সে সময়ে অভিজাত পরিবারের সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার রীতি ছিল, কিন্তু ভগবান বসু তার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলের পরিবর্তে বাংলা মাধ্যমের স্কুলে ভর্তি করান। তার বাবার শিক্ষা সম্পর্কে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল, সেটা এই যে আমরা জগৎকে জানি আমাদের মাতৃভাষার মাধ্যমে। ফলে আমাদের যে জ্ঞানের যে বিকাশটা ঘটা দরকার, এটা ঘটবার সবচেয়ে ভালো মাধ্যমটা হচ্ছে মাতৃভাষা। ফরিদপুরের স্কুলে 5 বছর পড়ার পর 10 বছর বয়সে জগদীশ কলকাতায় চলে আসেন। প্রথমে তাকে ভর্তি করা হয় হেয়ার স্কুলে, কিন্তু এই স্কুলে খুব বেশি দিন তার পড়া হয়ে ওঠেনি। 3 মাস পরে তাকে ভর্তি করা হয় কলকাতার বিখ্যাত সেন্ট জেভিয়ার্স স্কুলে। এই স্কুল থেকে 1875 সালে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন তিনি। এরপর ভর্তি হন সেন্ট জেভিয়ার্স কলেজে। বিখ্যাত অধ্যাপক ফাদার লাফো তখন এই কলেজের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক। জগদীশ বসু ছিলেন ফাদার লাফোর অত্যন্ত প্রিয় একজন ছাত্র। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে 1877 সালে এফএ পাশ করেন জগদীশ। 1880 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন তিনি।
এরপর তিনি ডাক্তারি পড়ার জন্য লন্ডনে যান, কিন্তু শরীরের অবস্থা ভালো না থাকায় তাকে ডাক্তারি পড়া ছাড়তে হয়। পরের বছর কেমব্রিজের ক্রাইস্ট কলেজে প্রকৃতি বিজ্ঞানে ভর্তি হন জগদীশ। এখানে তিনি শিক্ষক হিসেবে পান পদার্থবিজ্ঞানের অধ্যাপক লর্ড র্যালে, শারীরতত্ত্ববিদ মাইকেল ফস্টার, ভ্রূণতত্ত্ববিদ ফ্রান্সিস বালফোর, শারীরতত্ত্ববিদ ফ্রান্সিস ডারউইন, অধ্যাপক ভাইন্সের মতো পৃথিবীখ্যাত বিজ্ঞানীদের। এদের সান্নিধ্যে বিজ্ঞানে আরও অধিক উৎসাহী হয়ে ওঠেন জগদীশ। ক্রাইস্ট কলেজে 3 বছর লেখাপড়া করার পর প্রকৃতি বিজ্ঞানে ট্রাইপোস পাশ করেন তিনি। 1884 সালে লন্ডনে লেখাপড়া শেষ করে জগদীশ দেশে ফিরে আসেন শিক্ষকতা পেশায় যোগদানের অভিপ্রায় নিয়ে। শিক্ষাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং শিক্ষকের জীবনটাই তিনি বাঞ্ছনীয় মনে করেছেন, যে যা তা অর্জন হয়েছে সেই অর্জনটাকে তিনি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, এই অর্জনটাকে অন্যের কাছে পৌঁছে দেবেন এবং অন্যের কাছে পৌঁছে দিয়ে একটা পরিবর্তন আনবেন সমাজের মধ্যে। 1885 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন জগদীশ চন্দ্র বসু। কিন্তু চাকরি জীবনের শুরুতেই তিনি চরম বৈষম্যের শিকার হলেন। প্রেসিডেন্সি কলেজে তার বেতন নির্ধারণ করা হলো একজন ইউরোপীয় সহকারী অধ্যাপকের বেতনের মাত্র 1/3। সমযোগ্যতা সম্পন্ন একজন ভারতীয়ের বেতন একজন ইউরোপিয়ান অধ্যাপকের বেতনের 1/3। এই বৈষম্যমূলক অন্যায় নিয়ম জগদীশের পক্ষে মেনে নেওয়া ছিল অসম্ভব। প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন তিনি। তবে তার প্রতিবাদের ধরন ছিল আলাদা। তিনি ঠিক করলেন যতদিন এই বৈষম্যমূলক নিয়ম থাকবে ততদিন তিনি বেতন নেওয়া থেকে বিরত থাকবেন। 3 বছর যে তিনি বেতন না নিলেন, বেতন না নিয়ে কাজ করলেন, তার অভাব ছিল সংসারে, তার দ্বারা প্রমাণিত হয় যে মেরুদণ্ড খুব শক্ত ছিল। এই মেরুদণ্ড শক্ত ছিল বলেই তিনি ওই বিজ্ঞানে মনোনিবেশ করতে পেরেছেন, শিক্ষকতায় মনোনিবেশ করতে পেরেছেন এবং আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসেবে দাঁড়াতে পেরেছেন। কাজেই প্রতিবাদটা ছিল সমষ্টিগত প্রতিবাদটা ছিল এই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এবং এই যে উপনিবেশিক ব্যবস্থায় এই যে আমাদের মেধাকে, স্থানীয় মেধাকে অবমূল্যায়ন করা হবে, সেই অবমূল্যায়নের বিরুদ্ধে একটা প্রতিবাদ, শান্ত প্রতিবাদ কিন্তু কার্যকর প্রতিবাদ। জগদীশচন্দ্র বসুর নিরবচ্ছিন্ন প্রতিবাদে অবশেষে পিছু হটতে বাধ্য হয় ব্রিটিশ সরকার। 1888 সালে ভারতীয়দের জন্য অমর্যাদাকর নিয়ম রহিত করে 3 বছরের পাওনা একসাথে পরিশোধ করে তারা। এরই মধ্যে 1887 সালের 27 ফেব্রুয়ারি জগদীশচন্দ্র বসু বিয়ে করেন। পাত্রী বাবার বন্ধু দুর্গামোহন দাস ও ব্রহ্মময়ী দাসের দ্বিতীয় কন্যা অবলা দাস। অবলা তখন মাদ্রাজ মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্রী। বিয়ের পর নবদম্পতির সংসার শুরু হলো চরম অর্থকষ্টের মধ্যে। কিন্তু নিদারুণ এই অর্থকষ্টের মধ্যেও জগদীশ অন্যায়ের কাছে মাথা নত করেননি। দীর্ঘ এই সংগ্রামে স্ত্রী অবলা বসু স্বামীকে নিরন্তর মনোবল জুগিয়েছেন। অল্পদিনেই প্রেসিডেন্সি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন জগদীশ। এই জনপ্রিয় শিক্ষক তাঁর 35তম জন্মদিনে সংকল্প করেন তাঁর জীবন তিনি বিজ্ঞান সাধনায় উৎসর্গ করবেন। 1894 সালে যখন তার 36 বছর বয়স, সেই জন্মদিনে 30শে নভেম্বর জগদীশচন্দ্র ডায়েরিতে লেখেন যে এখন থেকে আমি শুধু পড়ানো বা অন্য কাজে নয়, আমি গবেষণার মাধ্যমে দেশমাতৃকার মুখ উজ্জ্বল করব। তিনি ঠিক করলেন মাইক্রোওয়েভ নিয়ে গবেষণা করবেন। কিন্তু কেন তিনি মাইক্রোওয়েভ নিয়ে গবেষণা শুরু করলেন? মাইক্রোওয়েভই বা কি? মাইক্রোওয়েভ এক ধরনের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। প্রতি মুহূর্তে আমরা অসংখ্য বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মধ্যে নিমজ্জিত থাকি, কিন্তু এর অতি অল্প অংশকেই আমরা দেখতে পাই। আমরা যে আলো দেখি তা এক ধরনের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। আলোর 7টি রঙের কথা আমরা সবাই জানি। এরা হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এর মধ্যে বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। বেগুনি আলোর চেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোকে বলে আল্ট্রাভায়োলেট রে। এর চেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলোকে বলে এক্স রে। তারও চেয়ে ছোট তরঙ্গের আলোকে বলে গামা রে। অন্যদিকে লাল আলোর চেয়ে দীর্ঘ তরঙ্গের আলোকে বলে ইনফ্রারেড। এর চেয়ে দীর্ঘ তরঙ্গকে বলে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের চেয়েও বড় তরঙ্গকে বলে রেডিও ওয়েভ।
মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ সাধারণ চোখে দেখা যায় না, এমনকি এদের অনুভবও করা যায় না। এরা যে কোনো মাধ্যম ভেদ করতে পারে। বিজ্ঞানীরা বুঝতে পারলেন এমন তরঙ্গ তৈরি করতে পারলে তা হবে মানব সভ্যতার জন্য অত্যন্ত যুগান্তকারী আবিষ্কার। তাই পৃথিবীর নানা প্রান্তের বিজ্ঞানীরা মাইক্রোওয়েভ নিয়ে গবেষণা শুরু করতে লাগলেন। জার্মান বিজ্ঞানী হেনরিক হার্টজ সবার আগে এই প্রচেষ্টায় সফল হলেন। গবেষণাগারে তিনি 66 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ তৈরি করতে সক্ষম হলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে মাত্র 36 বছর বয়সে 1894 সালে হার্টজের অকাল মৃত্যুতে আরও ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো তৈরির কাজ কিছুদিনের জন্য স্থিমিত হয়ে যায়। জগদীশ সেই স্থিমিত হয়ে যাওয়া কাজটি আবার সচল করেন। অনেকটা নাটকীয়ভাবেই 36 বছর বয়সী হার্টজের মৃত্যুর পর 36 বছর বয়সী বাঙালি যুবক আরও ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো তৈরি করতে সক্ষম হন। কিছুটা অতিনাটকীয়তা নিশ্চয়ই রয়েছে, কারণ তার 6 মাসের মধ্যেই 5 মিলিমিটার দৈর্ঘ্যের একটি হার্টজিয়ান ওয়েভ তৈরি করে দেখালেন যে সেই তরঙ্গ দৈর্ঘ্য দেয়ালের মধ্যে দিয়ে, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে বহুদূর যেতে পারে। সেই তরঙ্গের সাহায্যে সিগন্যাল পাঠানো যেতে পারে। সারা পৃথিবীতে যখন বহু প্রচেষ্টা সত্ত্বেও কেউ 66 সেন্টিমিটারের কম তরঙ্গ দৈর্ঘ্য তখনও তৈরি করে উঠতে পারেনি, তিনি একেবারে 5 মিলিমিটার করে ফেললেন। এর পেছনে প্রস্তুতি লাগে। গবেষণাগারে জগদীশ 5 মিলিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ তৈরি করতে সক্ষম হন। তিনি এর নাম দেন অদৃশ্য আলোক। জগদীশচন্দ্র বসু কেবল অদৃশ্য আলোক তৈরিই করলেন না, বরং তিনি তা ধরার জন্য গ্রাহক যন্ত্র আবিষ্কার করলেন। 1895 সালে কলকাতার টাউন হলে এক প্রদর্শনীতে তিনি তা প্রদর্শন করেন। জগদীশের এই আবিষ্কারে বিস্ময়ে অভিভূত হয়ে যান তাঁর প্রিয়জন, সুহৃদ এবং শুভানুধ্যায়ীরা। তাঁর এই আবিষ্ক্রিয়া আন্তর্জাতিক বিজ্ঞান মহলে প্রচারের জন্য 1896 সালের 24শে জুলাই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এই বছরের 21শে সেপ্টেম্বর জগদীশ ব্রিটিশ অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সম্মেলনে বক্তৃতা প্রদান করেন এবং তার আবিষ্কার প্রদর্শন করেন। বিখ্যাত বিজ্ঞানী জে থমসন, অলিভার লজ এবং লর্ড কেলভিন সহ পৃথিবীর তখনকার সেরা অনেক বিজ্ঞানী এই বক্তৃতা স্থলে উপস্থিত ছিলেন। জগদীশ বসুর বক্তৃতা ও প্রদর্শনী দেখে লর্ড কেলভিন এতই মুগ্ধ হয়ে যান যে তিনি নারীদের আসনে গিয়ে অবলা বসুকে অভিনন্দন জানান। এই স্মরণীয় ঘটনার স্মৃতিচারণ করে জগদীশ পত্নী অবলা বসু বলেন, এতকাল তো ভারতবাসী বিজ্ঞানে অক্ষম, এই অপবাদ বহু কণ্ঠে বিকশিত হইয়াছে। আজ বাঙালি এই প্রথম বিজ্ঞান সমরে বিশ্বের সম্মুখে যুজিতে দণ্ডায়মান। ফল কি হইবে ভাবিয়া আশঙ্কায় আমার হৃদয় কাঁপিতেছিল, হাত পা ঠান্ডা হইয়া আসিতেছিল। তারপর যে কি হইল সে সম্বন্ধে আমার মনে স্পষ্ট কোনো ছবি আজ আর নাই। তবে ঘন ঘন করতালি শুনিয়া বুঝিতে পারিলাম যে পরাভব স্বীকার করিতে হয় নাই, বরং জয়ই হইয়াছে। 1897 সালে ইউরোপ জয় করে বিজয় বেশে জগদীশ যখন কলকাতায় ফিরে আসেন, তখন রেল স্টেশনে তাকে অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন আনন্দমোহন বসু, ডক্টর নীলরতন সরকার, যতীন্দ্রমোহন ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ডক্টর পি.কে. রায়, পণ্ডিত শিবনাথ শাস্ত্রী, কৃষ্ণকুমার মিত্র সহ আরও অসংখ্য মানুষ। এর কিছুদিন পরে জগদীশকে শুভেচ্ছা জানাতে ছুটে যান স্বয়ং রবীন্দ্রনাথ, কিন্তু বিজ্ঞানী তখন বাসায় ছিলেন না। বিজ্ঞানীকে না পেয়ে শুভেচ্ছা স্মারক হিসেবে রেখে আসেন এক গুচ্ছ ম্যাগনোলিয়া ফুল আর একটি চিঠি। বাসায় ফিরে গিয়ে রবীন্দ্রনাথ রচনা করেন জগদীশচন্দ্র বসু শিরোনামে একটি অসাধারণ কবিতা। কবিতায় তিনি বলেন, বিজ্ঞান লক্ষ্মীর প্রিয় পশ্চিম মন্দিরে, দূর সিন্ধু তীরে, হে বন্ধু গিয়েছ তুমি, জয় মাল্যখানি সেথা হতে আনি, দীনহীনা জননীর লজ্জানত শিরে, পরায়েছ ধীরে। সেই থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। কবি ও বিজ্ঞানীর অপূর্ব মেলবন্ধনের সূত্রপাত তখন থেকেই। জগদীশচন্দ্র বসুর প্রায় সমসাময়িক বিজ্ঞানী ইতালির মার্কনিও মাইক্রোওয়েভ তরঙ্গ নিয়ে গবেষণা করছিলেন। তিনি মাইক্রোওয়েভকে সংবাদ আদান প্রদানের কাজে ব্যবহার করতে চেয়েছিলেন। এই তরঙ্গ ব্যবহার করে 1901 সালে বিজ্ঞানী মার্কনি ইংল্যান্ড থেকে 3000 কিলোমিটারেরও অধিক দূরত্বে বার্তা পাঠাতে সক্ষম হন। এই আবিষ্কারের জন্য 1909 সালে মার্কনিকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। কিন্তু জগদীশ
নোবেল পুরস্কার পাননি, যদিও তাঁর আবিষ্কারের গুরুত্ব ছিল সুদূর প্রসারী। জগদীশ চেয়েছিলেন মাইক্রোওয়েভের বহুমুখী ব্যবহার। এ কারণে 1895 সালে কলকাতার টাউন হলের প্রদর্শনীতে তিনি নিজের আবিষ্কৃত মাইক্রোওয়েভের সাহায্যে লোহার গোলা নিক্ষেপ করেন, পিস্তলের আওয়াজ করেন এবং বারুদ স্তূপ উড়িয়ে দেন। মাইক্রোওয়েভ ব্যবহার করে তিনি অন্ধকারে ছবি তোলার জন্য কৃত্রিম চক্ষু নামে একটি যন্ত্রও তৈরি করেছিলেন। জগদীশ বসুর গবেষণার ধারাবাহিকতায় আবিষ্কৃত হয়েছে রিমোট কন্ট্রোল, ওয়্যারলেস, ব্লুটুথ, মুঠোফোন, রাডার প্রযুক্তি ইত্যাদি। জগদীশ তার গবেষণাকে কখনো লাভালাভের উপায় হিসেবে মনে করতেন না। এই কারণে তিনি তার আবিষ্কৃত কোনো যন্ত্রের পেটেন্ট নিতেও আগ্রহী ছিলেন না। বিলেতের এক প্রদর্শনীতে তিনি যখন তার উদ্ভাবিত বেতার যন্ত্র প্রদর্শন করেন, তখন এক টেলিগ্রাফ কোম্পানির স্বত্বাধিকারী তার এই আবিষ্কার পেটেন্ট করাতে আগ্রহী হলেন, কিন্তু জগদীশ তাকে ফিরিয়ে দেন। তো জগদীশ বসু যে এই প্যাটেন্ট করতে গেলেন না, সেটা প্রমাণ হলো যে তিনি ওই বাণিজ্যিক মুনাফার জন্য আবিষ্কারগুলো করেননি, উদ্ভাবন করেননি। তার কাজ ছিল যে বিজ্ঞানকে বিজ্ঞানের জন্যই তিনি সাধনা করবেন এবং আবিষ্কার করবেন মানুষের উপকারের জন্য। এটা বাণিজ্য করবেন, ব্যবসা করবেন, মুনাফা করবেন বা নিজের মধ্যে নিজের বড় হয়ে উঠবেন, এই রকম বিচ্ছিন্নতার বোধ তার মধ্যে ছিল না, এবং এটা খুব অসাধারণ ব্যাপার। 20 শতকের শুরুর দিকে জগদীশ অধিবিজ্ঞানের দিকে ঝুঁকে পড়েন। তিনি লক্ষ্য করলেন মাইক্রোওয়েভ ধরার জন্য তিনি যে ধাতব সূচাগ্র যন্ত্রটি আবিষ্কার করেছিলেন, অনেকবার ব্যবহারে তা ক্লান্ত হয়ে পড়ে। মানুষ যেমন অনেক পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে, ঠিক তেমনি যন্ত্রের এমন আচরণ দেখে বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন জগদীশ। তবে কি জড়েরও প্রাণ আছে? তার প্রাণের সংজ্ঞাটা হলো এরকম, আপনি যে কোনো বস্তুকে যখন আপনি কোনো না কোনোভাবে উত্তেজিত করেন, সে সাড়া দেয়। এই যে সাড়ার ধারণাটা, এই সাড়ার ধারণাটাই প্রাণের ধারণা এবং একই সঙ্গে জড়ের ধারণাকে বদলে দিয়েছে। এটা নতুন জিনিস, এভাবে চিন্তা করার পদ্ধতিটা নতুন, এবং দর্শন এই ধরনের চিন্তা যখন দেখে, দর্শনকে উৎফুল্ল হয়ে ওঠে। এই ধারণাটা একই সঙ্গে বৈজ্ঞানিক, একই সঙ্গে দার্শনিক। এরপরে জগদীশ উদ্ভিদ বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হন। পদার্থবিজ্ঞানে তাঁর অর্জিত জ্ঞান দিয়ে তিনি উদ্ভিদ বিজ্ঞানে গবেষণা শুরু করেন। যখন শুরু করেছিলেন তখন কিন্তু এই আন্তর্জাতিক আন্তর্বিষয় ভিত্তিক গবেষণাটার কোনো রকম ভাবনা চিন্তা ছিল না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বায়োলজি যে একসাথে মেলানো যায়, এই কনসেপ্টগুলো সম্পূর্ণভাবে ওনার নিজস্ব। তার এই গবেষণার মধ্য দিয়ে আন্তঃবিষয় গবেষণার এক অভিনব ধারার দ্বার উন্মোচিত হয়, যার নাম জৈব পদার্থবিজ্ঞান। জগদীশ হয়ে ওঠেন এই ধারার পথিকৃৎ। তিনি সম্ভবত পৃথিবীর প্রথম জীব পদার্থবিদ, বায়োফিজিসিস্ট, যিনি পদার্থবিদ্যার দৃষ্টিভঙ্গি দিয়ে, পদার্থবিদ্যার নিয়মগুলি দিয়ে জীব তথা প্রাণের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন। এখন আমরা এক্ষেত্রে বহুদূর এগিয়ে গেছি। এখন আমরা প্রাণ সৃষ্টির দ্বার প্রান্তে এসে পৌঁছেছি, কিন্তু তার সূচনা করেছিলেন জগদীশচন্দ্র বসু। জৈব পদার্থবিজ্ঞানের এই গবেষণায় জগদীশ প্রমাণ করতে চেয়েছিলেন অন্যান্য প্রাণীর মতো উদ্ভিদও উত্তেজনায় সাড়া দেয়, আঘাতে ম্রিয়মাণ হয়, অতিরিক্ত বিষ প্রয়োগে মৃত্যুবরণ করে। জগদীশ প্রমাণ করার চেষ্টা করেন উদ্ভিদেরও স্বতঃস্পন্দন আছে, চেতনা আছে, অনুভূতি আছে, অনুভূতির স্থায়িত্ব আছে। সাধারণ মানুষ আজও বিশ্বাস করে যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদে যে প্রাণ আছে, সেই সত্যটি তিনি প্রথম আবিষ্কার করেন। আসলে কিন্তু সেটা সেভাবে সত্য নয়। আসলে জগদীশচন্দ্র যেটা আবিষ্কার করেছিলেন সেটা হলো যে উদ্ভিদ বাইরের উত্তেজকে সাড়া দেয়। উদ্ভিদের মধ্যে যে এক জায়গা থেকে অন্য জায়গায় সাড়া যাওয়া সম্ভব, স্পন্দনটা যে অতিবাহিত হওয়া সম্ভব, সেই জিনিসটা উনি প্রমাণ করেছিলেন, দেখিয়েছিলেন। ফিজিক্সের কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করে তিনি সেটা দেখাতে সক্ষম হয়েছিলেন। ঠিক যেমন প্রাণী দেহে নার্ভের মধ্য দিয়ে ইলেকট্রিক্যাল পালস যায়,
উদ্ভিদের দেহেও সেই ধরনের পালস যায় এবং সেটা উদ্ভিদের বিভিন্ন রকম ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। এটা একটা ফাইন্ডিং। আরেকটা ফাইন্ডিং উনি করেছিলেন, যেটা আর কি এখন অতটা জানা নেই, সেটা হচ্ছে উনি অ্যাসেন্ট অফ স্যাপ, মানে নিচের থেকে উদ্ভিদ যে জল টেনে কিভাবে উপরে নিয়ে যায়, সেটাতে উনি এই ধরনের কিছু ইলেকট্রিক্যাল পালসের রোল দেখাতে চেয়েছিলেন। রিসেন্টলি আবার সেই থিওরিটা রিভিজিটেড হচ্ছে বিভিন্ন জায়গায় এবং দেখা গেছে সেই পালসগুলো সত্যিই আছে, কিন্তু সেগুলোর কাজ কি সেইটা এখনো জানা যায়নি। এ সকল তত্ত্ব প্রমাণ করতে গিয়ে জগদীশ আবিষ্কার করেছেন নতুন নতুন অনেক যন্ত্রপাতি। তার আবিষ্কৃত যন্ত্রের মধ্যে প্রেসকোগ্রাফ, রেজোন্যান্ট রেকর্ডার, প্ল্যান্ট ফাইটোগ্রাফ, শোষণগ্রাফ, স্ট্রেন সেল, প্ল্যান্ট স্ফিগমোগ্রাফ, ফটোসিনথেসিস বাবলার, অটোমেটিক ফটোসিনথেসিস রেকর্ডার উল্লেখযোগ্য। জানা যায় সব মিলিয়ে জগদীশ প্রায় 2 শতাধিক যন্ত্রপাতি আবিষ্কার করেন। তার আবিষ্কৃত যন্ত্রপাতির সূক্ষ্মাতি সূক্ষ্ম কার্যক্রম দেখে তখনকার পৃথিবীর খ্যাতিমান মানুষরাও বিস্মিত হয়ে যান। সবচেয়ে মজার বিষয় হলো জগদীশ বসু গ্রামীণ কামার, কাঠ মিস্ত্রি, টিন মিস্ত্রির সাহায্যে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এই সকল উন্নত ও অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করেছিলেন। জগদীশচন্দ্র বসুর আবিষ্কারে মুগ্ধ হয়ে বিশ্বখ্যাত সাহিত্যিক রোমা রোলা বলেছিলেন, তুমি উদ্ভিদ এমনকি পাথরের বুক থেকে তাদের গুপ্ত রহস্য ছিনিয়ে আনতে পেরেছ। সামান্য থেকে বিশালতম বস্তুর অন্তরে যে আত্মার প্রবাহ, তার অন্তহীন ভাষা আমাদের শুনিয়েছ। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, তাঁর এক একটি আবিষ্কারের জন্য এক একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা উচিত। 1915 সালে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক পদ থেকে অবসর গ্রহণ করেন জগদীশচন্দ্র বসু। অবসরের 3 বছরের মাথায় নিজের সকল সঞ্চয় দিয়ে মাতৃভূমির মানুষের বিজ্ঞান গবেষণার জন্য গড়ে তোলেন একটি আধুনিক বিজ্ঞান ইনস্টিটিউট, বসু ইনস্টিটিউটের নাম। তিনি এই প্রতিষ্ঠানটিকে সারা পৃথিবীর মধ্যে অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। মাতৃভূমিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। বিজ্ঞানে তার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার জন্য তাকে ভারতবর্ষে বিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা হয়। জগদীশচন্দ্রের বিজ্ঞান দর্শনে যেটা ছিল সেটা হচ্ছে আমরা অবজারভেশন বা প্রক্রিয়া, প্রাচীন জ্ঞান থেকে যে যে সূত্রগুলোকে ধরে এনেছি সেগুলির কোনো পরীক্ষাযোগ্য, প্রমাণযোগ্য অবস্থায় পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে পাশ্চাত্য বিজ্ঞানের লক্ষ্য। এবং জগদীশচন্দ্র সেই ধারাটি ভারতবর্ষে প্রথম আনয়ন করেছিলেন। সেই জন্যই তাকে ভারতীয় বিজ্ঞান চর্চার জনক বলে আমরা মেনে নিতে পারি। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, সংস্থা ও প্রতিষ্ঠান দ্বারা সম্মানিত হন। 1917 সালে তিনি নাইট উপাধিতে ভূষিত হন। 1920 সালে লন্ডনের রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন। 1926 সালে তিনি বেলজিয়ামের রাজকীয় অর্ডার অব দ্য লিওপোল্ড উপাধি গ্রহণ করেন। এর আগে ভারত সরকার তাকে চ্যাম্পিয়নশিপ অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার CIE এবং চ্যাম্পিয়নশিপ অব দ্য স্টার অফ ইন্ডিয়া CSI উপাধি প্রদান করে। অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, হিন্দু বিশ্ববিদ্যালয়, বেনারস বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিক DSc ডিগ্রি প্রদান করে। 1937 সালে বসু বিজ্ঞান মন্দিরে যখন বিজ্ঞানীর 79তম জন্মোৎসবের প্রস্তুতি চলছিল, তার ঠিক 1 সপ্তাহ আগে 23শে নভেম্বর গিরিডিতে বন্ধু A.N. মিত্রের বাসায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন জগদীশচন্দ্র বসু। মৃত্যুর এত বছর পরেও জগদীশচন্দ্র বসু আমাদের জন্য প্রাসঙ্গিক। জগদীশ বসুর কাছে আমরা ওই দৃষ্টান্ত পাবো যে কী করে দেশপ্রেমিক হতে হয় এবং মেধাকে বিকশিত করতে হয়। দেশপ্রেমের সঙ্গে মেধাকে বিকশিত করলে কী ফল পাওয়া যায়, জগদীশ বসু সেটা দেখাচ্ছেন। জগদীশ বসু এই আত্মসমর্পণ করছেন না ব্যবস্থার কাছে। আজকে গোটা ব্যবস্থা আমাদের শত্রুতার সঙ্গে শত্রুতা করছে, সেইটার বিরুদ্ধে জগদীশ বসু যেভাবে দাঁড়িয়েছিলেন সেই দৃষ্টান্ত তো আমরা পাচ্ছি। আমরা এই দৃষ্টান্তও পাচ্ছি যে ওই যে তিনি শ্রেণীর বোধটা তার মধ্যে ছিল না, ওই যে সম্প্রদায়ের বোধটা ছিল না,
সেই বোধটাকে আমাদেরকে অতিক্রম করতে হবে, এইটা আমরা বুঝতে। আমরা এটাও বুঝতে পারছি যে বিচ্ছিন্নতা, মানুষের বিচ্ছিন্নতা বাড়ছে। জগদীশ বসু তার লেখার মধ্য দিয়ে, বিজ্ঞানের সাধনার মধ্য দিয়ে, শিক্ষকতার মধ্য দিয়ে মানুষের সঙ্গে সংলগ্ন হবার চেষ্টা করছিলেন। সেই যে সংলগ্ন হবার চেষ্টা, সেইটাও আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক। তিনি আমার কাছে আপনি বলতে পারেন এক ধরনের স্পিরিচুয়াল গুরুর মতন, এমন একটি মানুষ যে মানুষটি মাধ্যমে আমি পুরো পাশ্চাত্য বিজ্ঞানের সঙ্গে প্রাচ্য চিন্তার যে সন্ধি, সে সন্ধির প্রতীক তিনি একজন বৈজ্ঞানিক হিসাবে। আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। সমস্ত জগতের প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি আজীবন তার মতকে প্রতিষ্ঠা করবার জন্য বৈজ্ঞানিক মতে সংগ্রাম করে গেছেন, এবং এই দৃষ্টান্তটাই আমাদের কাছে সবথেকে বেশি স্মরণীয়। তার জন্যই আমরা জগদীশচন্দ্রকে বিশেষভাবে স্মরণ করি, যে যদি তার লক্ষ্য স্থির থাকে, যদি তার বিশ্বাস দৃঢ় হয়, তাহলে কোনো প্রতিকূলতায় শেষ পর্যন্ত মানুষকে দমিয়ে রাখতে পারে না। জগদীশচন্দ্র নিজের জীবন দিয়ে এটা প্রমাণ করে গেছেন। জগদীশ বসুর আজন্ম সাধনা ছিল সত্য অনুসন্ধান। বিজ্ঞানের পথে তিনি সত্য অনুসন্ধান করেছেন। সত্য অনুসন্ধানী এই মহান বিজ্ঞানী পৃথিবীর প্রতিটি বাঙালির হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন প্রাণ প্রজ্ঞার পথিক হয়ে।